So hello all dear students, welcome to my channel Learning Point. So today we are going to learn about the text of class 11 semester 1 An Astrologer Day, which is written by R.K. Narayan. So we are going to learn the meaning, the Bengali meaning of this text. So let's start the text. And if you are new to our channel, then please subscribe. Okay. And if you like the video, then also give a like and also share it with your friends. Alright. So we can now see that the story's name is an astrologer day, অর্থাৎ গল্পটির নাম হচ্ছে অ্যাস্ট্রোলজার ডে, অর্থাৎ একজন জ্যোতিষীর দিন। এই গল্পটি লিখেছিলেন আর.কে. নারায়ণ। Punctual at midday, he opened his bag and spread out his professional equipment, which consisted of a dozen cowrie shells, a square piece of cloth with obscure mystic charts on it, a notebook, and a bundle of Palmyra writing. এখান থেকে আমরা জানতে পারি যে তিনি কখন বসতেন, অর্থাৎ তার ব্যবসাটা শুরু করার সময় কখন ছিল সেটা আমরা এখান থেকে জানতে পারি যে তিনি দুপুরবেলা থেকে ব্যবসা করতেন, অর্থাৎ অ্যাট মিড ডে, অর্থাৎ দুপুরবেলা। তো দুপুরবেলা যথাসময়ে জ্যোতিষীটি তার ঝুলিটি খুলে তার সাজ সরঞ্জামগুলি পেতে ফেলতেন, যার মধ্যে ছিল ডজন খানেক কড়ি, আবছা ও কিছু ছক আঁকা চৌকো, এক টুকরো কাপড়, একটা নোট বই ও একটা তালপাতার পুঁথি। His forehead was resplendent with sacritas and vermilion. তার কপালে, আমরা অনেক জায়গায় দেখে থাকি যে কিছু কিছু সাধু বা ঋষিরা তাদের মাথায় আহ, কিছু পবিত্র ছাই লাগিয়ে রাখেন, এবং অনেকে আবার ছাইও লাগিয়ে রাখেন, অনেকে তিলকও কাটেন, এবং অনেকে ছাই এবং তিলক উভয়ই মাথায় কাটেন, দেখতে পাওয়া যায়। তো এরকমই এই জ্যোতিষীটির কপালেও জলজল করছিল পবিত্র ভস্য এবং সিঁদুর। অ্যান্ড হিজ আই স্পার্কেলড উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, এবং তার চোখে ছিল একটি অস্বাভাবিক উজ্জ্বল ঝিলিক, which was really an outcome of a continual searching look for customers. এবং এই যে জ্যোতিটা, অর্থাৎ এই যে জলজলের প্রভাবটা তার চোখে এসেছিল ক্রমাগত খরিদ্দারের সন্ধান করতে করতে, but which his simple clients took to be a prophetic light and felt comforted. তবে তার সরল যে মক্কেলরা সেটাকে একটা ঐশ্বরিক দীপ্তি ভেবে কিছুটা স্বস্তি বোধ করতেন। The power of his eyes was considerably enhanced by their position. আমরা কিছু কিছু মুভিজেও দেখি যে মানুষ অন্যের চোখকে রিড করে বা চোখের পজিশনকে রিড করে অনেক কিছু বুঝে যায়, এরা সাইকোলজিক্যালি একটা প্রভাব ফেলে সামনের ব্যক্তির পক্ষে। ঠিক একইভাবে তার চোখগুলোর দীপ্তি বৃদ্ধি পেত তার অঙ্কিত ললাট ও চিবুক পর্যন্ত বিস্তৃত গোঁফের মধ্যেকার অবস্থানের কারণে, অর্থাৎ তার যে চোখের পজিশনটা এক কথা যাকে বলে জ্যোতিষ হিসেবে পারফেক্ট ছিল। Even a half-wit's eyes would sparkle in such a setting. কোনো অপেক্ষাকৃত কম বুদ্ধিসম্পন্ন লোক, অর্থাৎ একজন বোকা লোকের চোখে অবস্থান এরকম হলে তাকেও বিজ্ঞ বলেই মনে হবে। তো সাধারণভাবে যদি একজন বোকা লোককেও যদি বিজ্ঞ বলে মনে হয়, নিশ্চয়ই জ্যোতিষীটা তো অনেকদিন ধরে ব্যবসা করছে, সে চালাক, তাই তাকে তো নিশ্চয়ই চালাকি বলে মনে হবে। To crown the effect, he wound a saffron-colored turban around his head. এই যে সাজ বা বাহার, এই পোশাকের বাহারটাকে আরও কিছুটা বাড়িয়ে দিতে সে তার মাথায় একটা গেরো রঙের পাগড়ি জড়িয়ে রাখত। দিস কালার স্কিম নেভার ফেল্ড। এই যে রঙের খেলাটা বা এই রঙের যে মিশ্রণ কখনো বিফল হতো না। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ bees are attracted to cosmos or dahlia sticks.
মানুষ তার প্রতি এমনভাবে আকৃষ্ট হতো যেমন মৌমাছির দলের মধ্যে ঝাঁকে ঝাঁকে মৌমাছিগুলি ডালিয়া বা কসমস গাছের দিকে আকৃষ্ট হয়। He sat under the boughs of a spreading tamarind tree which flanked a path running through the town hall park. এখান থেকে আমরা এটাও জানতে পারি যে সেই জ্যোতিষীটা কোথায় বসতো তার ব্যবসা নিয়ে। সে বসতো একটা তেঁতুল গাছে প্রসারিত বা তেঁতুল গাছের তলায়, এবং সেই তেঁতুল গাছটা ছিল একটি রাস্তা, এই তেঁতুল গাছের পাশ দিয়ে একটা রাস্তা ছিল যেটা সরাসরি টাউন বা শহরের একদম উদ্যান বরাবর চলে গিয়েছিল। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ। এই রাস্তাটার যে গুরুত্ব এটা কিন্তু অনেকটাই বেশি ছিল, যেহেতু এটা শহরের দিকে যেত। A surging crowd was always moving up and down this narrow road morning till night. এই যে রাস্তাটা, এই রাস্তাটাতে সকাল থেকে রাত পর্যন্ত প্রায় লোকজনের ভিড় গমগম করতো। অর্থাৎ একটা বলতে গেলে মানে বুঝতে গেলে এটা একটা ব্যস্ত রাস্তা ছিল, এখন যেটা শহরাঞ্চলে বেশিরভাগ জায়গাতেই দেখা যায় সেরকমই। A variety of trades and occupations was represented all along its way. Medicine sellers, sellers of stolen hardware and junk, magicians, and above all, an auctioneer of cheap cloth, who created enough din all day to attract the whole town. নানা প্রকার ব্যবসায়িক কর্ম আর বিভিন্ন পেশার মানুষের উপস্থিতি এই পুরো রাস্তা জুড়ে লক্ষ্য করা যেত, যার মধ্যে কিছু কিছু ছিলেন যেমন ওষুধের বিক্রেতা, তাছাড়া লোহা লক্কর যারা চোরাই লোহা লক্কর বিক্রি করে, কিংবা পুরনো মালপত্রের বিক্রেতা, জাদুকর, এবং শেষমেশ একজন সস্তা জামাকাপড়ের নিলামদার, বা নিলামদার বলতে যারা জামাকাপড় বিক্রি করে, যে সারা দিন মানুষজনকে আকৃষ্ট করার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে চেঁচাতো তার দোকানে আসার জন্য। যেগুলো আমরা এখন রাস্তায় দেখতে পাই, ফেরিওয়ালারা যেমন হেঁকে 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 জামা কাপড় বিক্রি করে, ঠিক সেই রকমই কিছু একটা। সরি, জাস্ট ডিসপ্লেটা একটু অফ হয়ে গিয়েছিল। তো এইভাবে তার কিন্তু নিজের ব্যবসাটা অনেকটা এনহ্যান্স হতো, বা তার ব্যবসাটা অনেকটা গমগম হতো। Next to him in vociferousness came a vendor of fried groundnuts, who gave his ware a fancy name each day, calling it Bombay ice cream one day, and on the next, Delhi almond, and on the third, Raja's delicacy, and so on and so forth, and people flocked to him. তার পাশে ছিল আরেকজন মানে খুব জোরে চেঁচানো একজন বাদাম বিক্রেতা। সে ভাজা বাদাম বিক্রি করতো, যে একদিন তার ব্যবসার নাম মানে দিনে দিনে চেঞ্জ করতো বা পাল্টাতো, পরিবর্তন করতো। কোনো দিন এক নাম, পরের দিন আরেক নাম। যেমন সে কোনোদিন নাম রাখতো বোম্বের আইসক্রিম, এবং পরের দিন হয়তো রাখতো দিল্লির বাদাম বা দিল্লির বাদাম শাঁস। আবার তৃতীয় দিন হয়তো বলতো রাজা মহারাজাদের সুখাদ্য, মানে যতটা বাড়িয়ে বলা যায় ঠিক ততটা, ইত্যাদি ইত্যাদি বলতো, এবং লোকে তার কাছে ভিড় জমাতো। A considerable portion of this crowd lied before the astrologer too. এই যে ভিড়ের বেশ খানিকটা অংশই জ্যোতিষীর সামনে গিয়েও ঘুরঘুর করতো। A considerable আচ্ছা, the astrologer transacted his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby. এই যে জ্যোতিষী সে তার ব্যবসায়িক যে কাজকর্ম চালাতো একটা মশালের আলোয়, যেটা কিছুটা শব্দ করতো চড়চড় চড়চড় করে। আর এই যে ধোঁয়াটা উদগীরণ করতে করতে নিকটবর্তী বা কাছাকাছি থাকা একটা বাদামের খোলা স্তূপের উপর জ্বলতো। মানে এর থেকে আমরা বুঝতে পারি যে ওই জ্যোতিষীদের কোনো নিজস্ব আলো ছিল না। Half the enchantment of the place was due to the fact that it didn't have the benefit of municipal lighting. এই যে এলাকাটা,
এই পৌরসভা আলোর সুবিধা না থাকায় জায়গাটা জ্যোতিষীর জন্য যাকে বলে শাপে বর হয়েছিল। এবং এই যে রহস্যময়টা মানে একটা খুবই ইন্টেন্স প্রভাব ফেলেছিল এই জায়গাটা। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস। এই যে জায়গাটা আলোকিত হতো পাশে থাকা অন্যান্য দোকানের আলো দিয়ে। One or two had hissing gas lights. Some had naked flares stuck on poles. Some were lit up by old cycle lamps, and one or two. ওকে, দু একজনের ছিল কিছু হ্যাজাকের আলো, কারোর আবার ছিল লাঠির ওপর জ্বালানো মশাল, কয়েকজনের আবার ছিল পুরনো সাইকেলের বাতি। এই যে আলোগুলো ছিল, এই আলোগুলো দিয়েই কিন্তু জ্যোতিষীর কাজ চলে যেত। লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইথাউট লাইটস অফ their own। অর্থাৎ এই জ্যোতিষীরা কিন্তু তার নিজস্ব কোনো আলোর দরকার ছিল না, তার আশেপাশে আলোতেই তার কাজ চলে যেত। ইট ওয়াজ এ bewildering crisscross of light rays and moving shadows। এই যে আলোর ছটা এবং রাস্তা এবং যে নানা ধরনের ছায়া, এই ছায়া আর এই যে আলোর যে ছটা, এটা মিলেমিশে একটা বিভ্রান্তিকর স্থানে পরিবর্তন করতো। মানে সাধারণ স্থানকেও অনেকটা এনচ্যান্টেড ফিলিং দিত। This suited the astrologer very well, for the simple reason that he had not in the least intended to be an astrologer when he began life, and he knew no more what was going to happen to others than he knew what was going to happen to himself next minute। এই যে বিভ্রান্তিটি জ্যোতিষীর জীবনের সাথে মানানসই ছিল, এটা সহজ কারণ হতো জীবন শুরুর সময় তার জ্যোতিষ হওয়ার বিন্দুমাত্র কিন্তু ইচ্ছে ছিল না। আসলে অন্যের জীবনে কি হবে তার থেকে বড় কথা সে নিজের জীবনে কি হবে সেটাই সে জানতো না। পর মুহূর্তে নিজের জীবনে কি হতে চলেছে সেটা সে জানতোই না। He was as much a stranger to the stars as were his innocent customers। নির্বোধ বা বোকা মক্কেলদের মতোই তিনিও তিথি নক্ষত্রের ব্যাপারে একেবারে অজ্ঞ ছিলেন। অর্থাৎ তিনি তো কিছুই জানতেন না। যিনি আসলে জ্যোতিষী নামে একজন ঠকবাজ ছিলেন যাকে বলতে গেলে। তিনি তো আর জ্যোতিষী ছিলেন না, তিনি জাস্ট জ্যোতিষীর বেশ ধরে ওখানে বসে ব্যবসা করতেন। Yet he said things which pleased and astonished everyone। That was more a matter of study, practice and shrewd guesswork। কিন্তু তিনি যা বলতেন তা মানুষকে অনেকটা আশ্চর্য করত এবং মানুষকে মানে যাকে বলে একদম খুশি করে দিত বা তুষ্ট করত। All the same, it was as much an honest man's labor as any other, and he deserved the wages he carried home at the end of a day। এই যেগুলো ছিল, এগুলো যে বলতো সে মানুষকে সন্তুষ্ট করতো, এগুলো কারণ ছিল তার পর্যবেক্ষণ, বহু দিনের অনুশীলন ও অনুমানের পরিণাম। সাধারণ মানুষের মতো একইভাবে এটি ছিল তার সৎ পরিশ্রমের ফসল, এবং দিনের শেষে যে মজুরি তিনি ঘরে নিয়ে ফিরতেন বা যেতেন, তিনি তার সত্যিকারের দাবিদার ছিলেন। অর্থাৎ যতই তিনি বোকা বানান মানুষকে, তিনি মনে করতেন যে আসলে তিনি সেই অর্থের দাবিদার ছিলেন। ওকে, তো এতক্ষণ আমরা জানতে পারলাম শহরে তার সাথে কি কি চলছে সেগুলো ব্যাপারে। এবার আমরা কিছুটা জানবো যে জ্যোতিষীটা যদি মানে জ্যোতিষীরা তো আগে একজন গ্রামে বসবাস করতেন, সেই গ্রামে বসবাস যদি তিনি এখনো করতেন তাহলে তিনি কি করতেন, তার পারিবারিক কিছু জিনিসপত্র সম্বন্ধে আমরা জানতে পারবো। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইথাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। তিনি তার গ্রামটা ত্যাগ করেছিলেন কোনো পূর্ববর্তী চিন্তাভাবনা পরিকল্পনা ছাড়া। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার,
he would have carried on the work of his forefathers. অর্থাৎ তিনি যদি সেখানে বসবাস করতেন তবে তার পূর্বপুরুষেরা অর্থাৎ ঠাকুরদা বাবা যা করতেন তাই তিনি করতেন, namely tilling the land, living, marrying and ripening in his cornfield and ancestral home. অর্থাৎ জমি চাষ, সাধারণ জীবনযাপন, বিবাহ করা, শস্যের মতো ক্রমশ বয়স হয়ে যাওয়া আর পৈতৃক ভিটেতে বাস করা, এইসবই তার ভবিতব্য ছিল। বাট দ্যাট ওয়াজ নট টু বি। কিন্তু তার ভাগ্যে সেটা ছিল না বা ঘটল না। হি হ্যাড টু লিভ হোম উইথাউট টেলিং এনিওয়ান। তাকে বাড়ি ছাড়তে হয়েছিল কাউকে না বলে। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস। এবং সে ততক্ষণ অবধি স্বস্তির নিঃশ্বাস নিতে পারেনি যতক্ষণ না সে বহু মাইল তার বাড়ি ছাড়িয়ে চলে এসেছিল। টু আ ভিলেজার ইট ইজ এ গ্রেট ডিল, অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোড বিটুইন। একজন গ্রামবাসীর কাছে দূরত্ব বড় কম নয়, এক সমুদ্র পার করার মতোই প্রায়। অর্থাৎ এর থেকে আমরা কিছুটা অনুমান করতে পারি যে অতীতে তিনি এমন কোনো হয়তো কাজ করেছিলেন যার জন্য তিনি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন। তবে তিনি বাড়ি ছাড়তে যদিও ইচ্ছুক ছিলেন না, তিনি কষ্টবোধ করছিলেন, তবে তা সত্ত্বেও তাকে বাড়ি ছাড়তে হয়েছিল কাউকে না জানিয়ে। সো অল স্টুডেন্টস, এটা ছিল আমাদের গল্পের পার্ট 1। তো আমি চেষ্টা করবো এই গল্পটাকে 3টে পার্টের মধ্যে শেষ করে দেওয়া, যেহেতু এটা মোটামুটি কিছুটা হলেও বড় গল্প, তো আমি এটাকে 3টে পার্টের মধ্যে শেষ করব। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো ডু সাবস্ক্রাইব অ্যান্ড অলসো লাইক শেয়ার, অ্যান্ড সাবস্ক্রাইব করার পরে তোমরা বেল বাটনটা প্রেস করে দেবে যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশন পেয়ে যাও। এবং তোমার বন্ধুদেরকেও শেয়ার করে দেবে যাতে তোমার সাথে সাথে তোমার বন্ধুরা এই ভিডিওটা সম্বন্ধে জানতে পারে এবং তারাও কিছু শিখতে পারে। কারণ শিক্ষা নিজের কাছে রাখার জন্য না, শিক্ষা সবার মধ্যে বিতরণ করার জন্য। সো সবাই ভালো করে পড়াশোনা করো এবং ভবিষ্যতের জন্য এগিয়ে যাও। সো বাই বাই অল স্টুডেন্টস।